আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি ইরান সংকটকে কেন্দ্র করে আমেরিকার পেন্টাগন আর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বৈঠক হয়ে গেছে। আর সেখান থেকেই জানেন এমন একটা কৌশলগত সিদ্ধান্তের কথা বেরিয়ে এসেছে যা আন্তর্জাতিক মিডিয়াগুলো নিশ্চিত করছে। এই একটা বাক্যই যেন পুরো পরিকল্পনার একেবারে মূল কথা। মানে যুক্তরাষ্ট্র চাইছে যে তারা সরাসরি সামনে আসবে না, বরং ইসরায়েলই যেন প্রথম আঘাতটা হানে। এই উস্কানিমূলক কৌশলটা নিয়েই আমাদের আজকের পুরো বিশ্লেষণ। আর এটা কিন্তু কোনো সাধারণ জল্পনা-কল্পনা নয়। চীনের নিজস্ব গোয়েন্দা সংস্থায় এই ফাইনাল অ্যাপ্রুভালের খবরটা ফাঁস করেছে। শুধু তাই না, তারা এর প্রমাণ হিসেবে একটা স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে, যা থেকে পুরো পরিকল্পনার গভীরতাটা বোঝা যায়। ওই স্যাটেলাইট ছবিতেই দেখা যাচ্ছে যে ইসরায়েলের নেভাটিন বিমান ঘাঁটিতে 11টা F-22 র্যাপ্টার যুদ্ধ বিমানকে একদম রেডি টু ফায়ার পজিশনে রাখা হয়েছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? এই বিমানগুলো চালাবে মার্কিন পাইলটরা, কিন্তু তারা মিশনটা চালাবে সরাসরি ইসরায়েলের কমান্ড ম্যানে। ইতিহাসে এমন ঘটনা কিন্তু এক কথায় নজিরবিহীন। এখন প্রশ্নটা হলো, এত জটিল আয়োজন করার দরকারটা কি? কেন আমেরিকা নিজে সরাসরি কিছু না করে ইসরায়েলকে সামনে ঠেলে দিচ্ছে? এর পেছনে কিন্তু একটা গভীর রাজনৈতিক আর আইনি মারপ্যাঁচ আছে। চলুন বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। পুরো প্ল্যানটা আসলে 4টা ধাপে সাজানো হয়েছে, যার আসল উদ্দেশ্য হল মার্কিন কংগ্রেসকে এড়িয়ে যাওয়া। দেখুন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি আক্রমণ করে তাহলে কংগ্রেসের অনুমতি লাগে, আর সেটা পাওয়া বেশ কঠিন। কিন্তু এই 4 ধাপের পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্র তো আর আক্রমণকারী হিসেবে ঢুকছে না, তারা ঢুকছে তার মিত্র ইসরায়েলের রক্ষাকর্তা হিসেবে। তখন কংগ্রেসের সমর্থন পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, সামরিক কৌশল তো বোঝা গেল, কিন্তু চলুন এবার এই হাইস্টেক গেমের পেছনের শক্তিশালী অর্থনৈতিক কারণগুলো একটু দেখি। কারণ এটা তো আমরা সবাই জানি যে প্রত্যেকটা বড় যুদ্ধের পেছনেই একটা বিশাল অর্থনৈতিক হিসাব নিকাশ কাজ করে। এই কৌশলের একটা মূল চালিকা শক্তি হল যুদ্ধভিত্তিক অর্থনৈতিক বা ওয়ার বেসড ইকোনমি। মানে আমেরিকার অর্থনৈতির একটা বড় অংশই আসলে টিকে থাকে এই যুদ্ধের ওপর। তাই কিছু নির্দিষ্ট সেক্টরের জন্য শান্তির চেয়ে যুদ্ধটাই কিন্তু অনেক বেশি লাভজনক। এর একটা ছোট উদাহরণ কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি। গত বছরের 7ই অক্টোবর থেকে হামাস, হিজবুল্লাহ আর হুতিদের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র এরই মধ্যে প্রায় $34 বিলিয়ন খরচ করে ফেলেছে। এটা কিন্তু একটা বড় যুদ্ধের তুলনায় কিছুই না, বলতে পারেন একটা বেস লাইন মাত্র। যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই, তাহলে ইরাক যুদ্ধের খরচটা ছিল আরও ভয়াবহ। সব ধরনের খরচ মিলিয়ে ওই যুদ্ধের মোট ব্যয় $3 ট্রিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। এটা মধ্যপ্রাচ্যের সংঘাতে আর্থিক ব্যয়ের একটা ভয়ঙ্কর উদাহরণ। আর এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যা আশঙ্কা করছেন তা হল, ইরানের সাথে যদি একটা লম্বা সময়ের জন্য যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকার খরচ কমপক্ষে $5 ট্রিলিয়ন এগিয়ে ঠেকতে পারে। ভাবুন একবার, কি বিশাল একটা অঙ্ক। তাহলে প্রশ্ন আসেই, এত বিশাল খরচের পেছনে কাদের স্বার্থ জড়িয়ে আছে? এর উত্তরটা মূলত দুটো জায়গায় পাওয়া যায়। 1, মার্কিন তেল কোম্পানি, আর 2, অস্ত্র নির্মাতারা। সংকট তৈরি হলে তেলের দাম বাড়বে, অস্ত্র বিক্রি বাড়বে। আর ধারণা করা হচ্ছে যে এই যুদ্ধের মাধ্যমে তারা যে লাভটা করবে তা হয়তো যুদ্ধের মোট খরচের 4 গুণও ছাড়িয়ে যেতে পারে। আচ্ছা, অর্থনীতির কথা তো হলো, এবার চলুন আবার রণকৌশলে ফেরা যাক। মানে এই অ্যাট্যাকটা ঠিক কীভাবে চালানো হবে, আর পরিকল্পনাকারীরা সবচেয়ে বড় কোন চ্যালেঞ্জের মুখে পড়ছেন? এই আক্রমণের প্ল্যানে কিন্তু একটা বড় প্রযুক্তিগত সমস্যা আছে। বিশ্বের সবচেয়ে আধুনিক F-22 যুদ্ধবিমানের কম্ব্যাট রেঞ্জ হল প্রায় 1300 কিলোমিটার, কিন্তু ইসরায়েলের নেভাতিন ঘাঁটি থেকে ইরানের টার্গেটগুলোর দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। সোজা কথায়, বিমানগুলো টার্গেটে হামলা করে আবার ঘাঁটিতে ফিরে আসতে পারবে না। তাহলে সমাধানটা কি? সমাধানটা হলো এই 3 ধাপের একটা প্ল্যান। বিমানগুলো জর্ডান, সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ ব্যবহার করবে, যেখানে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম তাদের পাহারা দেবে। আর সবচেয়ে জরুরি বিষয় হল, মাঝ আকাশে নতুন মোতায়েন করা ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি রিফিল করে নেওয়া হবে। কিন্তু একতরফা ভাবলে কিন্তু ভুল হবে। এখন আমরা দেখব ইরানের প্রস্তুতি আর তাদের ক্ষমতা। কারণ যুক্তরাষ্ট্র এবার যে প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে, তারা 2003 সালের ইরাকি সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি আধুনিক আর প্রস্তুত। ইরানের প্রস্তুতিটা ঠিক কোন পর্যায়ে, তাই একটা তথ্য থেকেই পরিষ্কার হয়ে যায়। ওরা শুধু বসে নেই, বরং কাতারে থাকা একটা মার্কিন বিমান ঘাঁটির হুবহু একটা নকল নিজেদের দেশে বানিয়েছে, আর সেখানেই মিসাইল হামলার প্র্যাকটিস চালিয়েছে। এটা তাদের নিখুঁত পরিকল্পনার একটা বড় প্রমাণ। এই একটা সংখ্যাই যথেষ্ট। এটা হলো ইরানের নতুন মিসাইলের পরীক্ষিত মার্জিন অফ এরর।
মানে তাদের মিসাইলগুলো এখন টার্গেটে মাত্র ৩ ফুটের মধ্যে গিয়ে আঘাত করতে পারে। ভাবা যায় কি অবিশ্বাস্য রকমের প্রিসিশন। কিন্তু ইরানের এই অসাধারণ নির্ভুলতার পেছনে কারণটা কি? এর পেছনে আছে চীনের প্রযুক্তিগত সাহায্য। চীনের বেদো স্যাটেলাইট সিস্টেম আর অ্যাডভান্সড রাডার টেকনোলজি ব্যবহার করে ইরান তার মিসাইলগুলোকে এতটাই নিখুঁত বানিয়েছে যে তাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা এখন অত্যন্ত বিশ্বাসযোগ্য আর বিধ্বংসী। আমরা এখন আলোচনার একেবারে শেষ পর্যায়ে। এতক্ষণ আমরা দেখলাম আমেরিকার মূল পরিকল্পনা, এর পেছনের জটিল অর্থনৈতিক হিসাব, আক্রমণের লজিস্টিক্স আর সবশেষে ইরানের বিধ্বংসী পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা। সবকিছু যখন আমাদের সামনে পরিষ্কার, তখন এই একটা প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে। দুই পক্ষেরই প্ল্যান, খরচ আর ক্ষমতা সম্পর্কে জানার পর চূড়ান্ত প্রশ্নটা হল, যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলকে দিয়ে কি খেলা খেলতে চাইছে? এর উত্তরই হয়তো এই পুরো অঞ্চলের ভবিষ্যৎ ঠিক করে দেবে। আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।